সারা বিশ্বব্যাপী ইব্রাহিম রাইসির মৃত্যু নিয়ে কৌতূহল ও সন্দেহের শেষ নেই। প্রশ্ন একটাই, এটা কি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড? ইরান কি এটার অনুসন্ধান করবে না, বা অনুসন্ধানী রিপোর্ট কি সামনে আনবে না? বড় একটি অংশ দায়ী করে আসছেন আমেরিকা এবং ইসরায়েলকে, কিন্তু এবার উঠে এসেছে ভিন্ন এক তথ্য, যা স্বয়ং ইরানের গণমাধ্যম এবং জনগণ দাবি করছেন। তাদের অভিযোগ এটা হত্যাকাণ্ড, আর এই হত্যাকাণ্ডের মূলে রয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান মোস্তফা আলী খামেনি। বিমান দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট মারা যাবেন, এমন দেশ হিসেবে ইরানকে বিবেচনা করা হয় না, কিন্তু বাস্তবতা হচ্ছে ইরানে মাঝে মধ্যেই এমন বিমান দুর্ঘটনা হয়ে থাকে। সাম্প্রতিক সময় ইরানের দুইজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং একাধিক সামরিক অফিসার নিহত হন। এর কারণ হিসেবে মোটা দাগে ধরা হয় আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন থাকা দুর্বল অবকাঠামোকে। ইরানের মধ্যে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট কখনোই প্রকাশ করা হয় না। ইরানের রাজনীতিতে দুইটি দল রয়েছে, একটি হচ্ছে উদারপন্থী আর অন্যটি হচ্ছে কট্টরপন্থী। উদারপন্থীরা পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু কট্টরপন্থী কখনোই পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় না। তারা কোনো আপোষ করতে রাজি না। কিন্তু আশ্চর্যকর ঘটনা, অতীতের সকল বিমান দুর্ঘটনাগুলো কট্টরপন্থী ইসলামী নেতাদের সঙ্গেই হয়েছে। উদারপন্থী একজনে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর শিকার হয়নি। ইব্রাহিম রাইসির মৃত্যুর কারণ কখনোই নিশ্চিতভাবে জানা যাবে না, কিন্তু ইরানের আগামী দিনের সরকার গঠন এবং অ্যাক্টিভিটি ইশারা করবে রাইসির মৃত্যুর ইঙ্গিত। মূল আলোচনায় আসা যাক। ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তাদের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বর্তমানে আয়াতুল্লাহ আলী খামেনির বয়স 84 বছর। যেই কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন তিনি। আয়াতুল্লাহ আলী খামেনির পরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন, এটা প্রায় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। এখন শুধুই ঘোষণার অপেক্ষা ছিল। আগামী 2 মাসের মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন এই ঘোষণাটি আসার কথা, যে ঘোষণাটি স্বয়ং আয়াতুল্লাহ আলী খামেনি দিয়েছিলেন। এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের রাজনীতি এবং আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারে প্রচুর দ্বন্দ্ব চলতেছিল। আয়াতুল্লাহ আলী খামেনি পরিবারতন্ত্র রাজনৈতিক ব্যবস্থাপনাকে কোনোভাবেই সমর্থন করেন না। তবে ব্যক্তিগতভাবে আয়াতুল্লাহ আলী খামেনি ইব্রাহিম রাইসিকে ইরানের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে উপযুক্ত মনে করতেন, যেভাবে করে ইব্রাহিম রাইসিকে তিনি প্রেসিডেন্ট নিযুক্ত করেন। ইব্রাহিম রাইসি তার কর্ম এবং চিন্তার মাধ্যমে প্রমাণ করেন যে তিনি ইরানের পরবর্তী তৃতীয় সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে উপযুক্ত। আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারের কোনো সদস্য পরবর্তীতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হোক, এটা আয়াতুল্লাহ আলী খামেনি নিজেই কোনোভাবেই চাচ্ছিলেন না। তার পরিবারের বাহিরে একমাত্র পছন্দ ছিল ইব্রাহিম রাইসি, যিনি এই পদের জন্য পরীক্ষিত যোগ্য ব্যক্তি। আর আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মোস্তফা আলী খামেনি এ বিষয়টি কোনোভাবেই মানতে পারছিলেন না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে দুইজন ছিলেন প্রতিদ্বন্দ্বী, একজন ইব্রাহিম রাইসি আর অন্যজন হচ্ছে মোস্তফা খামেনি। ইরানের সকল ধর্মীয় নেতাদের পছন্দ ছিল ইব্রাহিম রাইসি, আবার ক্ষমতার দায়িত্বে থাকা অর্থাৎ রাজনীতিবিদদের পছন্দ ছিল মোস্তফা আলী খামেনির। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদ ঘোষণার তোড়জোড় চলছিল। ঠিক এমতো অবস্থায় ইব্রাহিম রাইসির আকস্মিক বিমান দুর্ঘটনা, এতে আমেরিকা ইসরায়েলের থেকেও বেশি লাভবান হয়েছেন মোস্তফা আলী খামেনি। এটা কোনো রূপকথার গল্প নয়, স্বয়ং ইরানের গণমাধ্যমগুলোই এমন অভিযোগ তুলছেন। স্ক্রিনে তার প্রমাণ দেওয়া হলো। এই মোস্তফা আলী খামেনির আরও একটা বড় পরিচয় রয়েছে। তিনি ইরানের বাসেস মিলিশিয়া যে গ্রুপ রয়েছে 5টি শাখার গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। সরাসরি 2টি শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, যে শাখাটি সরাসরি আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করে থাকেন। অন্তত 6 লক্ষ সামরিক বাহিনীর সদস্য রয়েছে তার নেতৃত্বে। ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট হয়ে যেই ক্ষমতা রাখেন ইসলামী বিপ্লব কার্ডসমূহে, মোস্তফা আলী খামেনি তার থেকেও 3 গুণ বেশি নিয়ন্ত্রণ রাখেন। ইব্রাহিম রাইসির হেলিকপ্টার উড়িয়ে দেওয়া এটা মোস্তফা আলী খামেনির জন্য বড় কিছু নয়। তিনি চাইলেই এমনটা করতে পারতেন, এমন ক্ষমতা এবং সুযোগ তার হাতে রয়েছে। ইরানের রাজনৈতিক যে কাঠামো রয়েছে সেখানেও তার প্রচুর ক্ষমতা রয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির ইব্রাহিম রাইসির সফররত 3টি হেলিকপ্টারই তার বাহিনীর। তার আদেশে দুর্গম এলাকায় হামলা করা কোনো বড় বিষয় নয়। এমত অবস্থায় সবকিছু নির্ভর করে আয়াতুল্লাহ আলী খামেনির উপর, আর তিনি আগামী 28শে জুনের মধ্যে নির্বাচন করার নির্দেশ দেন। এই নির্বাচনের ফলাফলের মাধ্যমে বোঝা যাবে খামেনির ছেলে কি সুপ্রিম লিডার হবেন নাকি শাস্তির আওতায় আসবে।